এই সময়ে স্পষ্ট হাততালির শব্দ শুনলাম। একটু দূরে গাছের আড়াল থেকে শব্দটা আসছে। সচকিত হয়ে আসলাম ভাই বললেন, কানাহুলোরা হাততালি দিচ্ছে, আমরা কানাহুলোর পাল্লায় পড়েছি। কানাহুলোর কথা শুনে বেশ ভয় পেয়ে গেলাম। সারা রাত এখানে এই জঙ্গলের মধ্যে ঘুরপাক খেতে হবে। আসলাম ভাই বললেন, মাছের লোভে কানাহুলো আমাদের পেছনে লেগেছে, মাছগুলো ওদের না দিলে রক্ষা নেই। নমস্কার বন্ধুরা, রাজেশ এন্টারটেনমেন্টের তরফ থেকে আপনাদের সকলকে শুভ দীপাবলি ও ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের সঙ্গে সঙ্গে থাকতে যারা সাবস্ক্রাইব এখনো করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের জন্য আজকের গল্প তারাপদ রায়ের ভূতের হাতে পড়ে পথ হারানোর গল্প উপহার দিলাম। চলুন গল্পটা শুরু করি। আজকের গল্প কানাহুলো। একবার আমাদের কানাহুলোই ধরেছিল। তখন আমি খুব ছোট নই, সে বছরই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। তখনও রেজাল্ট বেরোয়নি। উত্তেজনাহীন মন্থর মফস্বল শহরে দীর্ঘ গ্রীষ্মের দিনগুলো আর কিছুতেই কাটতে চায় না। এই সময়ে আমাদের শহরে মাছ ধরার খুব হিড়িক পড়ে গেল। মিউনিসিপ্যালিটির প্রান্তসীমায় সন্তোষের রাজবাড়িতে অনেকগুলো পুরনো আমলের দিঘি, রানী দিঘি, রাজাসায়র, সাহেব পুকুর, ছোট বড় আর 5টা জলাশয়। তখন দেশভাগ হয়ে গেছে, রাজবাড়িতে কেউ নেই। দিঘিগুলোতে যে যেমন ইচ্ছে মাছ ধরছে, বাধা দেওয়ার মতো তেমন কেউ নেই। তাছাড়া আমার বাপ ঠাকুরদারা ছিলেন সন্তোষের রাজাদের বহুদিনের উকিল। সেই সুবাদে তাদের পুকুরের মাছ ধরার একটা অলিখিত অধিকারও ছিল। সে যা হোক, এই ছোট গল্পটা খুবই ছোট, আরম্ভ করতে করতেই শেষ হয়ে যাবে, তাই আগেভাগে কানাহুলোর ব্যাপারটা বলেনি। কানাহুলো শব্দটা কোনো অভিধানে খুঁজে পাওয়া যাবে না, অন্তত আমি তো পেলাম না। কানাহুলো হলো এক ধরনের গোলমেলে ভূত। সন্ধ্যার পরে পাড়াগাঁয়ের অন্ধকার রাস্তায় ওরা ঘুরে বেড়ায়। কানাহুলো একবার ধরলে পরে নিস্তার পাওয়া কঠিন। চেনা পথঘাট সব ভুলিয়ে দেয়। রাতের বেলার নির্জন রাস্তায় ঘুরপাক খেতে হয় এদের পাল্লায় পড়লে। চেনা রাস্তাও অচেনা হয়ে যায়। ঠিক পথে হাঁটলেও মনে হয় বেঠিক চলেছি। বাড়ির খুব কাছে এসেও বোঝা যায় না যে এসে গেছি। তবে যতদূর জানা গেছে, কানাহুলোরা কাউকে প্রাণে মারে না, ঘাড় মটকিয়ে দেয় না। নিরীহ ঘরমুখ পথিককে বনে বাদায়, আলপথে, গ্রামের রাস্তায় ঘুরপাক খাইয়ে নাকানি চোবানি দিয়ে এরা মজা পায়। আজন্ম পরিচিত নিজের এলাকার 8 মাইলের মধ্যে পথ হারিয়ে সারা রাত পাক খেতে হয় কানাহুলোর পাল্লায় পড়লে। ভোরের আলো ফুটলে প্রথম কাক ডাকার সঙ্গে সঙ্গে কানাহুলো পালিয়ে যায়, তখন নিষ্কৃতি মেলে। যখন লোকেরা এভাবে গোলক ধাঁধার রাস্তায় পাক খেতে থাকে, একদিন থেকে ঘুরে আবার সেদিকেই ফিরে আসে। সামান্য দূরে অদৃশ্য থেকে কানাহুলোরা হাততালি দেয়। সেই হাততালির শব্দে পথিক আবারও ঘাবড়িয়ে যায়, বিভ্রান্ত বোধ করে। সেবার মাছ ধরার হিড়িকে আমিও জড়িয়ে পড়লাম। আমাদের নিজেদের বাসায় ছিপ বড়শি কিছুই ছিল না। পাড়ার এক মেছো বাড়ি থেকে চেয়ে চিনতে একটা ছিপ জোগাড় হলো। সুতো, বড়শি এসব কিনলাম। তারপর একটা পুরো দুপুর ধরে আমবাগানে ঘুরে ঘুরে বাসা ভেঙে লাল পিঁমড়ের ডিম জোগাড় করলাম মাছের খাবারের জন্যে।
যাকে আমাদের ওখানে বলা হতো আধার বা আদার। পিঁপড়ের বাসা ভেঙে ডিম সংগ্রহ করা অতি কঠিন কাজ। পিঁপড়ের কামড়ে যেমন জ্বালা, তেমনি সারা শরীর, হাত মুখ ফুলে চাকা চাকা হয়ে গেল। পরের দিন খুব ভোরে পাড়ার আর সকলের সঙ্গে মাছ শিকারে বের হলাম, যেন যুদ্ধ জয় করতে যাচ্ছি। সারাদিন পুকুর পাড়ে ছিপ ফেলে কাটত। বাড়ি থেকে চিড়ে গুড়, মুড়ির মোয়া আর নারকেলের নাড়ু নিয়ে গিয়েছিলাম, তাই দিয়ে মধ্যাহ্নভোজ হলো। কথায় বলে, নতুন শিকারীর ভাগ্য ভালো হয়। যে কোনো কারণেই হোক, আমার ক্ষেত্রে কথাটা সত্যি হলো না। সবাই সারাদিন ধরে টুকটাক মাছ ধরল। অনেকের মাছ ধরার খালই ভরে গেল। আমার হাতে ধরা পড়ল মাত্র 2টো ট্যাংরা আর একটা ছোট শোল মাছ। হয়তো আমার অনভিজ্ঞতাই এজন্য দায়ী। হঠাৎ বিকেলের দিকে একটা বড়সড় বোয়াল জাতীয় মাছ আমার বড়শিতে আটকিয়ে তারপরে একটা বড় হ্যাঁচকা দিয়ে ছাড়িয়ে নিয়ে পালিয়ে গেল। সন্ধ্যা হয়ে আসছে। দিঘির চারপাশ নীরব নিঝুম। শুধু ঘরে ফেরা পাখিরা ডাকাডাকি করছে। সে ডাকও নীরবতার মধ্যেই মিলিয়ে আছে। পুকুর পাড়ের গাছগুলোর ছায়া বড় বড় হয়ে অন্ধকার করে এলো। আমাদের পাড়ার লোকেরা তখন বাড়ির দিকে রওনা হয়েছে। আমার জন্য কেউ কেউ কিছুক্ষণ অপেক্ষা করছিল, কিন্তু কিছু পরে তারাও চলে গেল। বড় মাছটা ছুটে যাওয়ায় আমার কেমন যেন রোগ চেপে গিয়েছিল। শেষ পর্যন্ত দিঘির ধারে রইলাম আমি আর থানাপাড়ার আসলাম ভাই। আসলাম ভাই 2 বছর আগে আমাদের স্কুল থেকে পাশ করে বেরিয়েছেন। তখন বেঁটেখাটো শক্ত চেহারার যুবক টাউন ক্লাবে গুলে খেলেন। সেদিন আসলাম ভাইয়ের ভাগ্যেও মাছ বিশেষ জোটেনি। যতক্ষণ অন্ধকারে ছিপের ফাত না দেখা গেল, আমরা দুজনে দিঘির ধারে বসে রইলাম, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে আমরা দুজনে উঠলাম। এখানের থেকে মাঠের মধ্য দিয়ে শর্টকাট করে কর্মকার পাড়া, তারপর গাছগাছালি, আম কাঁঠালের বন, ফাঁকা হাটখোলা, পুরনো শ্মশান। সেখান থেকে গ্রীষ্মের মরা নদী পায়ে হেঁটে পেরিয়ে আবার ক্ষেতের মধ্য দিয়ে পথ ঢুকে গেছে বাজারে। সেখানে শহরের শুরু। শহরে ঢুকে ডান দিকে যাবেন আসলাম ভাই, আমি আর অল্প একটু এগিয়ে বাঁয়ে। কৃষ্ণপক্ষের শেষাশেষি একটা তিথি। আকাশে টিমটিম করে অসংখ্য তারা জ্বলছে। তারার আলোয় মাঠটা কোনাকুনিভাবে পার হয়ে আমরা দুজনে কর্মকার পাড়ার মধ্যে ঢুকলাম। কর্মকার পাড়ার লোকজন ভালো। এরপরে আমবাগানের রাস্তাটাই যা অন্ধকার। তবে চেনা রাস্তা হলেও অন্ধকারে সাপখোপ থাকতে পারে। তাই আমরা দুজনে ঠিক করলাম আমবাগানের ভিতর দিয়ে না গিয়ে বাঁপাশ দিয়ে ঘুরে সোজা নদীর ধারে গিয়ে পড়ব। একটু ঘোরা পথ, তবে এতে শ্মশানটাও এড়ানো যাবে। আমবাগানের বাঁপাশ দিয়ে হাঁটছি তো হাঁটছি, কেবলই হাঁটছি, কিছুতেই আর পথ শেষ হয় না। একসময়ে কিরকম সন্দেহ হলো। আসলাম ভাইকে বললাম, পথ হারালাম না তো? আসলাম ভাই বললেন, না, পথ হারাবো কেন, একটু ঘোরা পথ, তাই দেরি হচ্ছে। ওই তো ডান পাশে গাছের ফাঁকে বাজারের আলো দেখা যাচ্ছে। সত্যই দেখলাম দূরে বেশ কয়েকটা আলো দেখা যাচ্ছে। আমরা এগোতে লাগলাম, কিন্তু কিছু দূরে এগিয়েই দেখি ডান দিকে আলোর কোনো চিহ্ন নেই। এই সময়ে আসলাম ভাই একটা গাছের মাটি থেকে বের হয়ে আসা শিকড়ে হোঁচট খেলেন। থমকে দাঁড়িয়ে গিয়ে বললেন, আমি এই গাছের গোড়ায় আধ ঘন্টাখানেক আগে আর একবার হোঁচট খেয়েছি। মাথার উপরে তাকিয়ে দেখলাম একটা বিশাল ঝুড়ি নেমে আসা
প্রাচীন বট কিংবা অশ্বত্থ গাছ। আমার মনে হলো এই গাছটার নিচ দিয়ে কিছু আগে গিয়েছি। আর ঠিক তখনই খেয়াল হলো এদিকে তো এরকম বড় বট গাছটা আজ থাকার কথা নয়, কখনো তো দেখিনি। বোধহয় আসলাম ভাইয়েরও মনে খটকা লেগেছিল। আমরা দুজনেই কিছু সময় চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর আসলাম ভাই বললেন, আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি, চলো পিছনের দিকে ফিরি। পিছনের দিকে ফিরে কিছুটা দূর এগোতেই আবার সেই ঘন অন্ধকার ঝুড়ি নামা বটতলায় ফিরে এলাম। এত আঁধারের মধ্যেও জায়গাটা চেনা হয়ে গিয়েছিল। কয়েকটা পেঁচার বাচ্চা গাছের গভীরে কোথাও ট্যাঁ ট্যাঁ করে চেঁচাচ্ছিল। এই চেঁচানিটা আগের দুবারও শুনেছি। এই সময়ে স্পষ্ট হাততালির শব্দ শুনলাম। একটু দূরে গাছের আড়াল থেকে শব্দটা আসছে। সচকিত হয়ে আসলাম ভাই বললেন, কানাহুলোরা হাততালি দিচ্ছে, আমরা কানাহুলোর পাল্লায় পড়েছি। রাত কত হয়েছে জানি না, আমাদের কারো হাতে ঘড়ি নেই, থাকলেও দেখা যেত না। কানাহুলোর কথা শুনে বেশ ভয় পেয়ে গেলাম। সারা রাত এখানে এই জঙ্গলের মধ্যে ঘুরপাক খেতে হবে। এদিকে বাড়িতে বোধহয় এখনই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, হয়তো বা কান্নাকাটিও। আসলাম ভাই বললেন, মাছের লোভে কানাহুলো আমাদের পেছনে লেগেছে, মাছগুলো ওদের না দিলে রক্ষা নেই। ভয় পেয়ে খালুই শুদ্ধ মাছ 3টে বটতলায় নামিয়ে রাখলাম। আসলাম ভাইও রাখলেন। সামান্য 3টে ছোট মাছ, তখনকার বাজারে দরে 2 পয়সাও হবে না। তবুও মনে খুব কষ্ট হলো। হাজার হলেও জীবনের প্রথম নিজের হাতে ধরা মাছ। আসলাম ভাই একটা গামছায় তার ধরা মাছগুলো গিঁট দিয়ে বেঁধে নিয়েছিলেন। সেই পুঁটুলিটা আর আমার খালুইটা পাশাপাশি রেখে এবার আমরা বট গাছটার ডান দিকে ধরে রওনা হলাম। আবার স্পষ্ট হাততালির শব্দ পেলাম। আসলাম ভাই বললেন, মাছ পেয়ে কানাহুলোরা খুশি হয়েছে, এবার আমরা ছাড়ান পাব। কোথায় যাচ্ছি জানি না। বাঁ দিক ডান দিক ছাড়া আর কোনো দিক বোঝার ক্ষমতা নেই। তবে আমরা ভাবছিলাম যে এভাবে গেলে আবার কর্মকার পাড়ায় পৌঁছে যাব, তখন ঠিক পথ ধরে নেওয়া যাবে। কিন্তু সেটা হলো না। অনিবার্যভাবে আবার আমরা দুজনে সেই বটতলায় এসে পড়লাম। অন্ধকারে আবছায়ায় দেখলাম খালুই আর পুঁটলিও পড়ে রয়েছে। তুলে দেখলাম তার মধ্যে মাছগুলো অটুট রয়েছে। আমাদের উপহার কানাহুলোরা গ্রহণ করেনি। মাছগুলো ফেরত পেয়ে কোথায় খুব আনন্দ হবে তা নয়, তার বদলে তখন ভয়ে আমাদের গলা শুকিয়ে গেছে, হাত পা কাঁপা শুরু হয়েছে। সেদিন উদ্ধার পেয়েছিলাম আশ্চর্যভাবে। কর্মকার পাড়ার কাদের গরু হারিয়ে গিয়েছিল। তারা লণ্ঠন নিয়ে লাঠি হাতে কয়েকজন মিলে আমবাগানের মধ্যে গরু খুঁজতে বেরিয়েছিল। সেদিন তারা গরু পায়নি, কিন্তু আমরা রক্ষা পেয়েছিলাম। লণ্ঠন হাতে তারা নদীর ধার পর্যন্ত পৌঁছে দেয়। নদীর ধার থেকে বাড়ি পৌঁছানো কঠিন হলো না। এখনো যখন কোনো শহরের রাস্তায় গলি ঘুচিতে পথ হারিয়ে ফেলি, সেই কানাহুলোর কথা মনে পড়ে। রাস্তা হারানো, চেনা বাড়ি খুঁজে না পাওয়া আমার ভাগ্যে নিয়মিতই ঘটে। টের পাই সেই কানাহুলো এখনো আমার সঙ্গ ছাড়েনি।